নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথমেই একটা সুখবর দিই, অবশ্যই রাজ্যের ক্ষেত্রে সুখবর। মোরগ্রাম থেকে খড়গপুর 231 কিলোমিটার রাস্তা হাই স্পিড করিডর হবে, কেন্দ্র সরকার করবে। 2028 সালের মধ্যে কাজ শেষ হবে। 10,000 কোটির একটু বেশি বরাদ্দ করা হয়েছে। এখন মোরগ্রাম আপনারা নিশ্চয়ই জানেন, নলহাটি টলহাটি পেরিয়ে দার্জিলিং মোড় থেকে ডান দিকে আপনি ঘুরলেন, ইলামবাজার, সিউড়ি, রামপুরহাট, নলহাটি এইসব ছাড়িয়ে NH-34 এর সঙ্গে মিট করছে যে রাস্তা, ওইটাই মোরগ্রাম। ওটা বোধহয় মুর্শিদাবাদেই পড়ে, বীরভূমে নয়। তা সেখান থেকে খড়গপুর 231 কিলোমিটার রাস্তা। আগে আপনার ওখান থেকে মেদিনীপুরে আসতে গেলে দার্জিলিং মোড় থেকে সে রানীগঞ্জের ভিতর দিয়ে গড়বেতা হয়ে বিষ্ণুপুর দিয়ে ঢুকতে হতো মেদিনীপুর খড়গপুরে। তা রুটটা কি হবে যাই না, 231 কিলোমিটার ডিস্টেন্স। কলকাতা থেকে জামশেদপুর 296 কিলোমিটার, আর মোরগ্রাম থেকে খড়গপুর 231 কিলোমিটার হাই স্পিড করিডোর, অর্থাৎ যাতায়াতের সময় অনেকটা কমে যাবে। এখন অ্যাভারেজে 10 ঘন্টা তো লাগেই ওই রাস্তা পেরোতে। হেভি ট্রাফিক থাকে, ট্রাকের ভিড় থাকে, সেটা যদি 3-4 ঘন্টায় পেরোনো যায় তাহলে পণ্য চলাচল সুবিধা হবে। এবং খড়গপুরের সঙ্গে মোরগ্রাম যুক্ত হলে আপনি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের সঙ্গেও যাতায়াত সহজ হবে। আবার এদিক থেকে যারা আসবেন তারা ওইখানে পৌঁছে NH-34 দিয়ে নর্থ ইস্টের দিকে যেতে পারবেন। এটা যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হবে, কেন্দ্র সরকার করছে। পরিকাঠামো আমি প্রথমেই বলেছিলাম যে 2013 সালে সরকারি পরিসংখ্যান বলছে যে 18,66,000 কোটি আনুমানিক পরিকাঠামোর বিভিন্ন প্রকল্প দ্বিতীয় ইউপি এর শেষ দিকে বিভিন্ন বটলনেক্সে আটকে ছিল, সেটা মুক্ত হয়েছে। এখন আপনি মোদী সরকারের চরম বিরোধী হতে পারেন, কিন্তু একটা জিনিস তো মানবেন যে ইনফ্রাস্ট্রাকচার চোখে দেখছেন সেগুলো সারা দেশ জুড়ে হচ্ছে। উত্তর পূর্ব ভারতে পরিকাঠামোয় অভূতপূর্ব উন্নতি হয়েছে। ভারতমালা প্রকল্পে কত হাইওয়ে তৈরি হচ্ছে। অটল সেতু মুম্বাই নবী মুম্বাইকে যুক্ত করছে 21 কিলোমিটারের একটু বেশি। পণ্ডিতজির আমলে কনসিভ করা হয়েছিল। টেন্ডার ডাকা হলো 2016, 18 কাজ শুরু হলো, 20 সালে কোভিডের জন্য বন্ধ, 24 সালের 12 জানুয়ারি সেটা উদ্বোধন হলো। নবী মুম্বাই এয়ারপোর্ট হচ্ছে, নয়ডায় গৌতম বুদ্ধ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, মুম্বাইতে 65,000 কোটি টাকা দিয়ে বন্দর নির্মাণ হচ্ছে, পরিকাঠামোর কাজ হচ্ছে। আর আমাদের এখানেও কিন্তু অমৃতসর কলকাতা ফ্রেট করিডোর হচ্ছে। আপনার এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া মেট্রোর বরাদ্দ বেড়েছে, জোকা বিবিধিবাগ মেট্রোর বরাদ্দ বেড়েছে, কারণ ওই কাজগুলো অনেকটা হয়ে গেছে। আর যেগুলো খুব প্রাথমিক পর্যায়ে আছে সেখানেও বরাদ্দ বেড়েছে, কিন্তু সেই বরাদ্দ এই দুটো প্রকল্পের বরাদ্দের মতো নয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার 7.5%। আর দেশে যে জিডিপি, এই জিডিপি বলছি মার্জনা করবেন, জিএসটি সংগ্রহ হয় সারা দেশ জুড়ে, তার 4.11% হচ্ছে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন। ডাইরেক্ট ট্যাক্স বাবদ সারা দেশে যে সংগ্রহ হয় তার 3.5% কম হচ্ছে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন। আর 15th ফিনান্স কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যাশনাল পুল থেকে করের ভাগ এবং গ্র্যান্ট ইন এড মিলিয়ে 8.5% পায় রাজ্য সরকার। জনসংখ্যায় পশ্চিমবঙ্গের জনসংখ্যা দেশের জনসংখ্যার 7.5%। মোট দেশের যা জিএসটি হয় সেখানে পশ্চিমবঙ্গের অবদান 4.11%। ডাইরেক্ট ট্যাক্স সারা ভারতবর্ষ থেকে যা সংগৃহীত হয়
তাতে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন 3.5% কম, কিন্তু কেন্দ্র করের ভাগ এন্ড গ্র্যান্ট ইন এইড মিলিয়ে 8.5%। এরপরেও বঞ্চনা। একটা খবর আপনারা নিশ্চয়ই জানেন, এই যে 31শে জুলাই ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। 7.5% ট্যাক্স পেয়ারের সংখ্যা বেড়েছে। করযোগ্য মানুষ কর দিয়েছেন। এখন এই যে কেন্দ্রীয় বঞ্চনা রেকর্ডটা বাজিয়ে যাচ্ছেন, হ্যাঁ, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর আপনি আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা পাননি। কারণ কি? কারণ হচ্ছে অভিযোগ উঠেছিল র্যাম্প্যান্ট করাপশন, ভুয়ো জব কার্ডের 1 কোটিরও বেশি, আধার কার্ডের সঙ্গে সংযুক্তির পরেই সেই 1 কোটি জব কার্ড রাতারাতি উধাও হয়ে গেল। সেই 1 কোটি জব কার্ড দিয়ে এতগুলো বছর যে টাকাগুলো তোলা হয়েছে সেই টাকার হিসাব কে দেবে? সেম থিং আবাস যোজনার ক্ষেত্রে। অন্যান্য রাজ্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তগুলো মানে, এরা মানে না। ন্যাশনাল হেলথ মিশনে বাধ্য হয়ে ব্র্যান্ডিং লোগো ঠিক করেছে রাজ্য সরকার, সেই জন্য টাকাও পেয়েছে, পাচ্ছে, পাবেও। আপনি হিসাব দেবেন, টাকা পাবেন। এই যে কিছু টাকা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য রাজ্য সরকার পেল রিএম্বার্স, অমিত শাহ কি বললেন? হিসেব দিয়েছেন, টাকা পেয়ে গেছেন। এ তো ক্লাব নয়, যেমন খুশি সরকারি টাকা তো খরচ করা যায় না, তার তো অডিট করতে হয়, হিসাব রাখতে হয়। আবার নির্মলা সীতারামন কি অভিযোগ করেছিলেন যে 25 লক্ষ ভুয়ো বিল দিয়ে টাকা তোলা হয়েছে। আপনি পরিকাঠামো ক্ষেত্রে বরাদ্দ পাচ্ছেন, ফ্রেট করিডোর পাচ্ছেন, মেট্রো রেলের চালু প্রকল্পগুলোতে টাকা পাচ্ছেন। এই তো হাই স্পিড করিডোর, তো ইনফ্রাস্ট্রাকচার, কত লোকের কাজ হবে বলুন তো? কিন্তু যেখানে টাকা দেওয়ার পরে সেই টাকা প্রকৃত উপভোক্তাদের কাছে যায়নি, সেখানে আপনি কি করে টাকা পাবেন? হিসেব দিন, টাকা নিন। সরকারি টাকা তো লুট করার জন্য নয়, মানুষের করের টাকা, হার্ড আর্ন মানি। এটা কি এরা যে নেতারা বোঝেন না, শাসক দলের নেতারা? শুনুন, শিবরাজ সিং চৌহানের যা বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম সংসদে, হি ইজ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। গিরিরাজ সিং এটা অন্যরকম, ইনি অন্যরকম। শিবরাজের প্রশাসনিক অভিজ্ঞতা গিরিরাজের থেকে বেশি, 18 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 18 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। তিনিও বলেছেন যে এক খাতের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে। এরকম হলে কি টাকা পাওয়া যায়? শুভেন্দুকে অভিযোগ করেছিলেন যে বকটুইতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মিড ডে মিলের টাকা থেকে। তাহলে এরকম যদি চলতে থাকে, তাহলে কি করে কেন্দ্রের টাকা পাবেন? প্রতিষ্ঠিত মিষ্টান্ন ব্যবসায়ীর কাছ থেকে মিষ্টির প্যাকেট নিয়ে গিরিরাজ সিং এর কাছে গিয়েছিলেন প্রদীপ মজুমদার, পঞ্চায়েত মন্ত্রী। হয়েছে কিছু? হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেছিলেন, একটা মেকানিজম ইনভলভ হয়েছিল, সচিব পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে, টাকা পেয়েছেন? পাননি। শিবরাজ সিং কাছে গেলেন, হয় মিষ্টি নিয়ে গেলেন, ফাইল নিয়ে গেলেন, কনভিন্স করাতে হবে এবং যে টাকাগুলো লুট হয়েছে সেগুলো উদ্ধার করতে হবে এবং যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে। এখানকার প্রবণতা কি বলুন তো? দুর্নীতিগ্রস্তদের বাঁচাবে, আর তদন্তকারী সংস্থা তদন্ত করতে গেলে সুপ্রিম কোর্টে গিয়ে বড় বড় আইনজীবী বলে রক্ষা কবচ চাই, রক্ষা কবচ চাই, স্টে চাই, স্টে চাই। আইনজীবীদের পিছনে কত টাকা ব্যয় করেছেন এনারা, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যামাউন্ট। তো এই তো সার্বিক পরিস্থিতি। আজকে যে হাই স্পিড করিডোর হচ্ছে, রাজ্যের ভালো হবে না? কি বলেন শাসক দলের বন্ধুরা? 10,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হবে। ইঞ্জিনিয়াররা কাজ পাবেন, যারা র মেটেরিয়াল সাপ্লাই করবেন তারা কাজ পাবেন, প্রত্যক্ষ পরোক্ষ অনেক কর্মসংস্থান হবে, কর্মযোগ্য হবে।
একটু ভাবুন, একটু ভাবা প্র্যাকটিস করুন। সবকিছুতে কেন্দ্রের বঞ্চনার ভূত যদি দেখেন, আর সবকিছুতে ভোটের রাজনীতি, সবসময় ভোটের অঙ্ক করছেন। 11 কোটি বঙ্গবাসী উন্নয়ন, ওটা চাঁদছড়াগড়ের মনসা পুজো করার মতো, ওগুলো বলতে হয় রিটরিক, আমি বাংলার স্বার্থে লড়াই করি। তা বাংলার স্বার্থের লড়াই যদি করেন, তাহলে কেন্দ্রের সঙ্গে সব বিষয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন কেন? অন্যান্য রাজ্যেও বিজেপি বিরোধী সরকার আছে। নবীনবাবু তো এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, কখনো দেখেছেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে? রাজনীতি করেছেন, লড়াই হয়েছে, তিনি জিতেছেন, কখনো সেটব্যাক হয়েছে, কিন্তু কখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেননি। সেটা আমরা দীর্ঘদিন ধরে করেছি। বাম জামানা থেকেই শুনছি কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় দেয় না, ভাতে মারতে চায়। এখানেও সেই সুরটা আরো উগ্র হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনা ছিল, মাসুল সমীকরণ নীতি তার অন্যতম প্রধান দৃষ্টান্ত। কেন ডক্টর বিধানচন্দ্র রায় পণ্ডিতজির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হননি আমি জানি না, কিন্তু আমরা তো সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজ্য সরকার সব বিষয়ে কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। আপনি যদি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করেন, কেন্দ্র আপনার উপরহস্ত হবে কেন? তা সত্ত্বেও আমরা একটা পরিকাঠামোর ভালো প্রকল্প পেয়েছি। যদি আমরা একটা সহযোগিতামূলক সম্পর্ক রাখি না দেশের সরকারের সঙ্গে, তাহলে পরিকাঠামোর প্রকল্পে আরো বিনিয়োগ হবে, শিল্প স্থাপনে কেন্দ্রের সহায়তা পাবো। রাজনীতি থাকুক না রাজনীতির জায়গা, নির্বাচনের সময় করবেন রাজনীতি। মাননীয়ার হাসি মুখের ছবি শেষ কবে দেখেছেন? কলকারখানার উদ্বোধন করতে গেছেন, উনি নিজেও মনে করতে পারবেন না। আমাদের কথা ছেড়ে দিন। বিজিবিএস এর নামে যে প্রহসনটা হয়, কি ফলাফল বেরোলো বিজিবিএস থেকে? 7ম সংস্করণের পর কত টাকার বিনিয়োগ বাস্তবায়িত হলো, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হলো, এগুলো জানার অধিকার বঙ্গবাসীর আছে। এখানেই তো জন্মেছি, এখানেই তো মরবো। তো এই রাজ্যের উন্নতি তো চাই, আপনারাও চান, আমিও চাই, আমার মতো কোটি কোটি সহনাগরিক চান। রাজনীতিকে দূরে সরিয়ে রাখুন। কংগ্রেস বিজেপির ঐনকুল সম্পর্ক রাজনৈতিকভাবে, কিন্তু প্রয়াত আহমেদ প্যাটেল, নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, গুজরাটের উন্নতিতে কোনো যদি প্রকল্প হাতে নিতেন, তা আহমেদ প্যাটেল সহযোগিতা করতেন। এরকম বহু আছে। রাজ্যের উন্নয়নের স্বার্থে এক মঞ্চে এসছেন রাজনৈতিক বিরোধীরা, কিন্তু আমরা পারি না। একটা সর্বদলীয় প্রতিনিধি দলও যেতে পারে না কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের দাবি দাওয়া নিয়ে। সর্বত্র রাজনীতি, বিরোধীরাও রাজনীতি করেন না তা বলবো না। আসলে সংকীর্ণ দলীয় রাজনীতির কানা গলিতে হারিয়ে যেতে বসেছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। এর থেকে মুক্তির পথ কি? রাজনীতি থাকবে, তাকে দেখুন, রাজনীতি ছাড়া অর্থনীতিও হয় না, পলিটিক্যাল ইকোনমি তো বলে। নির্মলা সীতারামন বললেন না, স্বাধীনতার সময় শিল্পে উৎপাদনে পশ্চিমবঙ্গের অবস্থান কি ছিল, আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা কি সেই সময়ের কি বলবো গৌরবকে আবার স্পর্শ করতে পারি না, ফিরে যেতে পারি না সেই সময় যেখানে শিল্পোন্নত রাজ্য ছিল পশ্চিমবঙ্গ, ফ্লাইট অফ ক্যাপিটাল হয়নি। আমাদের হিউম্যান রিসোর্স কম নয়, প্রাকৃতিক সম্পদও কম নয়, মেধায় এ রাজ্যের ছেলেমেয়েরা কারোর থেকে এক অংশে কম নয়। শুধু দরকার রাজনৈতিক সদিচ্ছা এবং ব্যবসা বাণিজ্য শিল্প পরিকাঠামোর উপযুক্ত
সহায়ক পরিবেশ গড়িয়ে তোলা। সেটা কি আমরা পাচ্ছি? এটাই কোটি টাকার প্রশ্ন। পরিশেষে বলি, অ্যাভিয়েশন ফুয়েল, এটিএফ বলে, বাগডোগরা বিমানবন্দরে তার উপর সরকার ভ্যাট বসাতো না। ভ্যাট না বসালে প্রতি কিলোলিটারে 16,000 টাকা করে সাশ্রয় হতো বিমান সংস্থাগুলো। সম্প্রতি সেই ভ্যাট আবার তারা বসিয়েছে। একমাত্র অন্ডাল বিমানবন্দরে এখনো অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের উপর ভ্যাট নেই। তাহলে বাগডোগরায় যেই এটিএফ এর উপর ভ্যাট বসলো, তাহলে বিমানের ফুয়েলিং করার খরচ বেড়ে গেল। অনেকে ওই ভ্যাট মুকুব থাকায় ওখানে বিমানের জ্বালানি ভরত, অনেক বিমান সংস্থা। সেই সুবিধা চলে যাওয়ায় বাগডোগরা থেকে কি বিমানের রুটের কাটছাট হবে? উত্তরবঙ্গের মানুষের মনে প্রশ্ন আসছে। বাগডোগরায় বহু মানুষ বাগডোগরা বিমানবন্দরে ট্রাভেল করেন, এখন তো নাইট ল্যান্ডিংও হয়। ভাবুন, একটু ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।